আজকে যে ইউথ পলিসি সামিট, সেই সামিটের একটা অংশ নীতি বিতর্ক। এই নীতি বিতর্কের ক্ষেত্রে আমরা যেটা করি, সাধারণত আমরা একটা এশিয়ান পার্লামেন্ট বা এশিয়া সংসদীয় পদ্ধতিতে একটা বিতর্কের আয়োজন করি। সাধারণত এটার আপনার প্রতিযোগিতামূলক হয়। এক্ষেত্রে আমরা প্রীতি বিতর্ক হিসেবে আমরা আজকে আপনাদের সামনে এটা প্রদর্শন করব। আজকে এই বিতর্কে দুটি দল অংশগ্রহণ করছে। একটি হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আরেকটি দল হচ্ছে মানাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে সরকারি দল হিসেবে দায়িত্ব পালন করবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং সরকারি দল হিসেবে তারা যে প্রস্তাবটি উত্থাপন করবেন, প্রস্তাবটি হচ্ছে এই সংসদ মনে করে সংস্কার প্রক্রিয়ায় বিশেষজ্ঞ নয়, জনগণের মতামতের প্রতিফলন হওয়া জরুরি। এবং বিরোধিতা করবেন, আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন, মানাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা বিতর্কে সবচেয়ে দেরিতে শুরু করছি, যার কিছু দায় আমাকে নিতে হচ্ছে, আমি দুঃখিত, এর জন্য ক্ষমা প্রার্থী। আমি আর কাল বিলম্ব না করে আমি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীকে ফ্লোর দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, এবং সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো ধরনের পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ প্রিভিলেজ এখানে থাকবে না, শুধুমাত্র আমরা পয়েন্ট অফ ইনফরমেশন নিব। এবং আমি অনুরোধ করব প্রত্যেক বিতর্কী যেন এই পয়েন্ট অফ ইনফরমেশনটি গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী। আচ্ছা, প্রথমত আমি বলি যে সংস্কার প্রক্রিয়ার যে বিশেষজ্ঞ নয় ব্যাপারটার কথাটা এখানে রয়েছে। প্রথমত আমাদের বুঝতে হবে যে আমরা কিন্তু সংস্কারের যে বিশেষজ্ঞ কথাটা আমরা একেবারে বাদ দিয়ে দিচ্ছি না। আমরা হচ্ছে জনগণের যে মতামতটা, সেই মতামতটাকে আমরা রাখছি। অ্যাট দ্য সেম টাইম যে বিশেষজ্ঞদের কথা এখানে বলা হচ্ছে, তাদের মতামতটাকে আমরা প্রেফার করব। এখন আমি যদি ধরি যে যদি শুধুমাত্র বিশেষজ্ঞদের একটা কথা ধরা হয় বা তাদেরকে যদি মূল্যায়নটা করা হয়, তখন দেখা যাবে যে তারা একটা থিওরি দিচ্ছে বা তাদের একটা মতামত দিচ্ছে, যেটা হচ্ছে আমার সমাজের প্রত্যেকটা স্তরে সেটা হচ্ছে আপনার ব্যবহার হচ্ছে না। সো এই জায়গা থেকে যদি আমি জনগণের প্রত্যেকটা সেক্টরে বা প্রত্যেকটা শ্রেণী মানুষের থেকে যদি আমি মতামতটা গ্রহণের চেষ্টা করি, তখন দেখা যাবে যে আমাদের সমাজের যেসব জায়গাগুলোতে সংস্কার প্রয়োজন এবং যেসব জায়গাগুলোতে হচ্ছে সংস্কার দরকার, সেখানে হচ্ছে আমি আমার মতামতগুলো, আমার প্রত্যেকটা জনগণের মতামতগুলো হচ্ছে সেখানে ভ্যালু করতেছে। তারা সেখানে হচ্ছে তাদের পছন্দ মতো এবং তাদের নিজস্ব বিচারণের মাধ্যমে হচ্ছে তারা তাদের এই সমস্যাগুলো তুলে ধরতে পারছে, যে কিভাবে করলে হচ্ছে সংস্কারগুলো আরো ভালো হবে, অ্যান্ড ইন ফিউচারে বা ভবিষ্যতে হচ্ছে পরের প্রজন্মটা তারা যাতে হচ্ছে ভালো মতো এই জিনিসটা পেয়ে থাকে। আচ্ছা, প্রথমত আমি আসি যে আমরা এই একটা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে এসেছি। এখন গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টাতে আমরা কিরকম বাংলাদেশ চেয়েছিলাম, গণঅভ্যুত্থান পরবর্তী সময়টাতে আমরা এরকম একটা বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশটাতে আমার প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষের কথার একটা দাম থাকবে, ভ্যালু থাকবে, যে এখানে হচ্ছে তাদের প্রত্যেকটা কথা হচ্ছে ধরা হবে। শুধুমাত্র এখন হচ্ছে আমি যদি একটা ধরি যে কিছুদিন আগে হচ্ছে অটোরিকশা বা রিক্সা নিয়ে যে সমস্যাটা ক্রিয়েট হয়েছিল, এখানে আমি যদি প্রত্যেকটা জনগণের থেকে হচ্ছে যদি মতামতটা গ্রহণ করা হতো, অ্যান্ড সরাসরি একটা ডিসিশন না নিয়ে যদি হচ্ছে একটা সার্ভে বা কোনোভাবে যদি আমি মতামতটা নিয়ে থাকতাম, তাহলে হয়তো বা এত বড় একটা ম্যাসাকার বা এত বড় একটা ঝামেলার মতো পড়তে হতো না আমাদেরকে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো আমাদের বিতর্ক বিষয়টাতে। প্রথম হচ্ছে জনগণের মালিকানা। এখন জনগণের মালিকানা বলতে আমরা কি বুঝাচ্ছি? আজকে যখন হচ্ছে আমি কোনো একটা সংস্কারের জন্য যখন হচ্ছে আমি একটা মতামত দিব আমার, তখন হচ্ছে সেখানে আমার নিজস্ব একটা বিচরণ থাকবে, এবং আমি মনে করব যে আমার যদি হচ্ছে এই কাজটা করা হয়, আমার কথা মতো যদি এই কাজটা যদি গ্রহণ করা হয়, তাহলে হচ্ছে আমার নিজের একটা দায়িত্ববোধ থাকবে সেই সংস্কারে, সংস্কারে হচ্ছে আমার গুরুত্বটা ধরার মতো, এবং সরকারের সাথে বা বিশেষজ্ঞ যারা থাকবে সেখানে হচ্ছে আমারও একটা পদচারণ থাকবে। তো এখানে যদি এরপর আমি আসি হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আমি দেখে থাকছি যে আমাদের বিগত বছরে যে নির্বাচনগুলো হয়, নির্বাচন কমিশনগুলোতে আমরা যদি সংস্কারের কথা বলি, এখানে 60 থেকে 70% মানুষ হচ্ছে আলটিমেটলি ভোট দিতে যেত, 30% মানুষ যেত না। এখন আমি যদি চিন্তা করি যে 70% মানুষের ভোটটা আমি গ্রহণ করতেছি, 30% মানুষের ভোটটা গ্রহণ করছি না, কিন্তু আমাকে চিন্তা করতে হবে, একটা রাজনৈতিক দল হিসেবে আমাকে চিন্তা করতে হবে যে আমি পুরো আমার দেশের প্রত্যেকটা জনগণের ভোট যাতে এখানে থাকে, তাদের প্রত্যেকটা মতামত যাতে এখানে গ্রহণ করা হয়ে থাকে। সো স্বচ্ছতা এবং জবাবদিহিতা, আমি যদি আজকে নির্বাচন প্রক্রিয়াটা যদি আমি দেখতে পারি, জনগণ হিসেবে যদি আমি দেখতে পারি, তখন কিন্তু আমার যে রাজনৈতিক দলগুলো থাকবে বা হচ্ছে যে নির্বাচন কমিশনটা থাকবে, তাদের কিন্তু এখানে কোনো কারচুপি বা হচ্ছে কোনো সমস্যা করার প্রবণতা থাকবে না, কারণ সেটা হচ্ছে সরাসরি আমার জনগণের সামনে চলে আসছে।
এরপর আমি আসি সমাজের দৃষ্টিকোণ বা হচ্ছে ইনফরমেশন সামাজিক ছিল। সমাজের দৃষ্টিকোণ নিচে সমাজের দৃষ্টিকোণ এবং সামাজিক সমর্থন। আচ্ছা, আমি একটা জিনিস যদি চিন্তা করি যে আমাদের সমাজের প্রত্যেকটা স্তরের বিভিন্ন রকমের মানুষ বসবাস করে থাকে। এখন বিশেষজ্ঞরা যদি হচ্ছে আমি বিশেষজ্ঞদের থেকে হচ্ছে মূল্যায়ন করার ট্রাই করি, চেষ্টা করি, তারা হচ্ছে কি করবে, তারা হচ্ছে হয়তো একটা সার্ভে করার ট্রাই করবে, যে একটা সংস্কার জন্য একটা সার্ভে করবে। সেই সার্ভেটার মাধ্যমে তারা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গাগুলোতে সংস্কার করবে। কিন্তু সমাজের যখন আমি প্রত্যেকটা জায়গাতে হচ্ছে এই সংস্কারের জন্য আমি প্রত্যেকটা শ্রেণী মানুষের থেকে মতামত গ্রহণ করছি, তখন কিন্তু আমার হচ্ছে এই মতামতের গুরুত্বটা কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, এরপর আমি আসি, এখানে আপনার হতে পারে যে সময়ের পরিমাণটা বেড়ে যেতে পারে, বাট আপনি যখন একটা জিনিস সংস্কার করবেন সেইটার A to Z আপনার প্রত্যেকটা জায়গাতে সংস্কার করার জন্য আপনার সময় দরকারই হবে। মানুষ স্পিকার, আপনার সময়, আপনি বলতে পারেন যে সময় এখানে লাগছে, সময় লাগুক, সমস্যা নেই, কিন্তু আমার এই সময়টার জন্য যে আমার পরবর্তী সময়টাতে আমার পরবর্তী প্রজন্ম বা আমার বর্তমান প্রজন্ম যে পরিমাণ ফ্যাসিলিটিসগুলো পাবে, আমাদের কিন্তু দরকার আলটিমেটলি এইটাই। এখন বিশেষজ্ঞর ভূমিকাটা কি হতে পারে? আমি একটা মতামত দিচ্ছি, মতামতটা কতটুকু ভ্যালুয়েবল বা মতামতটা কতটা গ্রহণযোগ্য হবে সেটা কিন্তু আমার চেষ্টা করবো হচ্ছে বিশেষজ্ঞরা তাদের থেকে। এখন বিশেষজ্ঞরা হচ্ছে তখনই হচ্ছে একটা মতামত গ্রহণ করবে বা নিবে তখন হচ্ছে যখন দেখবে যে আমার মতামতটা হচ্ছে লেজিটিমেট বা হচ্ছে লজিক্যাল। সো আমি আজকে বলতে পারি যে এই জনগণের, আচ্ছা এখন একটা কথা আসছে যে জনগণের অজ্ঞতা। আপনারা বলতে পারেন যে একটা সংস্কারের জন্য আমার জনগণ যাদেরকে আমি সিলেক্ট করা হচ্ছে তাদের অজ্ঞতা, 15 সেকেন্ড চেয়েছি, তাদের অজ্ঞতা হচ্ছে এখানে দায়ী থাকতে পারে। বাট আপনাকে বুঝতে হবে যে আপনি সবার কথা কিন্তু যখন হচ্ছে আপনি 3 জন মানুষকে হচ্ছে দায়িত্ব দিচ্ছেন যে 3 জন মানুষ তাদের হচ্ছে প্রয়োজনীয় কথাগুলো বলতে পারছে, দ্যাট মিনস সে 3 রকমের কথা বলবে। এখন সেখান থেকে আপনি কোনটা হচ্ছে অ্যাকসেপ্ট করবেন সেটা আপনার ব্যাপার। ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রাফিউল হাসনাত শান্ত। এ পর্যায়ে বিরোধী দলীয় নেতা রাইসুল ইসলাম সাকিবকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য প্রদানের জন্য। Starting my speech in 3, 2, 1. ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন আমাদের গভর্নমেন্ট টিম আসলে এসে কি দেখা যায়, তারা আসলে প্রথমে এসে এমন একটা প্রিমাইজ দেওয়ার চেষ্টা করে যে জনগণ হচ্ছে সম্পত্তির মালিকানাধীন বা জনগণ হচ্ছে পুরো দেশের মালিকানাধীন, সুতরাং জনগণের সব কথা আপনার শুনতে হবে এবং জনগণের মাধ্যমে আপনি প্রত্যেকটা জিনিস আসলে বাস্তবায়ন করবেন। মানে স্পিকার, আপনি চিন্তা করেন, তারা এসে বলে গেলেন যে প্রত্যেকটা মানুষের মতামত তাকে নিতে হবে। এখন প্রত্যেকটা মানুষের মতামত কি আদতে আপনার পক্ষে নেওয়া সম্ভব কিনা? আপনার এই প্রত্যেকটা মানুষের মতামত নেওয়ার ক্ষেত্রে যে বার্ডেনটা, সেই বার্ডেনটা আসলে আপনার ওয়ার্ল্ডে কতটুকু সেটা আপনারা আসলে বুঝিয়ে যাননি। মানে স্পিকার, দেখেন আমি যদি আসলে তাদের সংজ্ঞায়ন থেকে আসি, সংজ্ঞায়নে তারা আসলে কোনো ধরনের কোনো লেন্সিং সেট করে যায় নাই। আমি যদি এখানে চিন্তা করি যে আমি আমার জায়গা থেকে আসলে ডিবেটটা করব 24-এর পরবর্তী সময়ে অ্যাজ এ আন্দোলনকারী হিসেবে, তাহলে আসলে আমার চাওয়াটা কি ছিল? আমার চাওয়াটা ছিল যে আগের যে 16 বছরের ফ্যাসিজম ছিল, সেই ফ্যাসিজম যাতে আসলে আর নতুনভাবে ফিরে না আসে। মানে স্পিকার, আপনারা দেখেন তারা আসলে এসে বলে যায় যে বিশেষজ্ঞদের তারা আসলে একদমই পুরোপুরিভাবে বাদ দিবে না, তবে জনগণের প্রত্যেক মানুষের আসলে মতামত নেবে এবং তাদের মাধ্যমে হচ্ছে একটা জিনিস তারা হচ্ছে করার চেষ্টা করবে। মানে স্পিকার, দেখেন প্রত্যেকটা মানুষের যখন আপনি মতামত নেওয়ার চেষ্টা করবেন তখন আসলে পলিটিক্যাল পার্টির কাজগুলোটা কি? মানে স্পিকার, পলিটিক্যাল পার্টির যদি আপনি কথা চিন্তা করেন, এক এক পলিটিক্যাল পার্টির আসলে এক এক ধরনের চিন্তা ভাবনা থাকে। আপনার বিএনপি হচ্ছে চাবে যে 1 বছর পরে আপনার নির্বাচন হোক, অন্যদিকে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল হয়তো চাইতে পারে যে না ভাই, আমার সংস্কারটা আরেকটু লেন্দি হোক এবং এটা আরেকটু বেশি স্টেবল হোক, তারপরে হচ্ছে আমার এই জায়গায় সংস্কার হোক এবং তারপরে নির্বাচনটা হোক। অর্থাৎ এই যে একটা ধোঁয়াশা বা এই যে একটা লুপহোলটা ক্রিয়েট হচ্ছে, সেই লুপহোলের অ্যান্সার কি হবে আমি জানি না। মানে স্পিকার, দেখেন তাদের ওয়ার্ল্ডে তারা আসলে কি বলে যাওয়ার চেষ্টা করে, আরো তারা বলে যাওয়ার চেষ্টা করে যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার কথা। মানে স্পিকার, দেখেন যখন আপনার ওয়ার্ল্ডে আপনি শুধুমাত্র জনগণের মাধ্যমে এই জিনিসটা নিশ্চিত করতে চাইতেছেন, আলাদা কোনো কমিশন গঠন করতেছেন না বা এরকম কোনো কিছু করবেন কিনা তার কোনো ধরনের কোনো রোডম্যাপ আপনার গ্রাউন্ড থেকে আসে না, তখন আসলে এটি একটি বড় ধরনের কোশ্চেন মার্ক হিসেবে থাকে। মানে স্পিকার, দেখেন আমাদের জায়গা থেকে আসলে আমরা কি দেখানোর চেষ্টা করি, আমরা আসলে পুরো ডিবেটটাতে দেখানোর চেষ্টা করি, প্রথমত আপনি যখন একজন বিশেষজ্ঞদের মাধ্যমে আপনার নির্বাচন কেন্দ্রিক হচ্ছে নির্বাচনী বিশেষজ্ঞরা থাকবে, দ্বিতীয়ত আপনার অর্থনৈতিক যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোতে ওই ক্ষেত্রে যে সকল বিশেষজ্ঞরা রয়েছে বা এক্সপার্টিস রয়েছে তারা আসলে কাজ করবে। তারা যখন কাজ করবে তখন তারা জনগণের যে স্বাভাবিক মতামত বা যে
যেটি আসলে স্বাভাবিকভাবে যেটি আসলে তার জন্য প্রযোজ্য বা দেশের জন্য আসলে লং টার্মে সাস্টেনেবল হবে সেই দিকে আসলে তারা ধাবমান হওয়ার চেষ্টা করবে। যদি আপনি চিন্তা করেন যে জনগণের মতামত হচ্ছে কোনো একটি অর্থনৈতিক ক্ষেত্রে যে একরকম, আর বিশেষজ্ঞ যারা আছে বা ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে যারা আসলে এক্সপার্টিস তাদের মতামত একরকম, তাহলে আসলে আপনি কোন দিকে যাবেন তার কোনো ধরনের কোনো রোডম্যাপ আপনারা দেখায় যান না। কিন্তু আমরা বলতেছি দেখেন, আমরা যদি এরকম কাজ করতে পারি যে জনগণ যেখানটাতে সর্বোচ্চ ম্যান্ডেট পাওয়ার অধিকারী বা জনগণের যেখানটাতে আসলে আমরা তাদেরকে নেয়ার জন্য দরকার বা তাদের হচ্ছে কথাগুলো আমাদের আমলে নেওয়া দরকার সেখানটাতে নিব, কিন্তু যেখানে আপনার কোনো ধরনের কোনো দরকার নেই, অর্থাৎ আপনি যদি অর্থনৈতিক খাতের কথা চিন্তা করেন কিংবা অন্যান্য যে সকল বিষয়ের দরকার রয়েছে সেগুলোতে আপনার সেখানে আপনি আসলে সেক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করতে পারবেন। মানে স্পিকার দেখেন আপনার পরে নিচ্ছি, আপনি যদি চিন্তা করেন দেখেন জনগণ আসলে অনেক বেশি ভার্নারেবল অবস্থায় থাকে এবং বিপ্লবের পরে তারা কিন্তু ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা অনেক ভুল তথ্যকে আসলে হাতিয়ার হিসেবে তৈরি করে একটা পপুলিস্ট গভর্নমেন্ট হিসাবে যখন আপনি নিজেকে কন্টিনিউ করতে চাবেন তখন অনেক ধরনের ভুল ডিসিশন আপনাকে নিতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আপনার মোস্তফা সরোয়ার ফারুকের কথা যখন তাকে আসলে মন্ত্রণালয়ের জন্য উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হলো তখন আসলে কি হয়েছে, বেশিরভাগ মানুষজন তার বিপক্ষে আসলে দাঁড়াতে চেয়েছে, কিন্তু আপনি যদি চিন্তা করেন তার মতো আসলে ওই জায়গায় এক্সপার্টিস আসলে কয়জন আছে, সেক্ষেত্রে আপনি যদি একজন পপুলিস্ট গভর্নমেন্ট হিসেবে কাজ করে আপনার নিজেকে শুধুমাত্র এই লং টার্ম চিন্তা ভাবনা না করে শর্ট টার্মের জন্য আপনি একটা পপুলারিটি অর্জনের জন্য যদি কাজ করেন সেটা আপনার কোনো কান্ট্রির জন্য কোনোভাবে ভালো হতে পারে না। মাননীয় স্পিকার দেখেন, আপনি যখন কার্যকর সমাধানের দিকে না যাবেন, অর্থাৎ আপনি যখন শুধুমাত্র জনগণের মতামতের উপর ভিত্তি করে কাজ করবেন তখন আপনার ক্ষেত্রে আসলে ওই যে কার্যকর সমাধান সমস্যাগুলোর সেই কার্যকর সমাধানগুলো আসলে পাওয়া যাবে না মাননীয় স্পিকার। এবং জনগণের মধ্যে এবং বিশেষজ্ঞদের মধ্যে যে একটি চিন্তার ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আপনার বুঝতে হবে মাননীয় স্পিকার। আপনার সেই জায়গা থেকে বিশেষজ্ঞদের জ্ঞান এবং দক্ষতা আর সাধারণ মানুষের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা আপনাদেরকে আসলে দেখায় যাওয়া উচিত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আসলে পুরো জায়গাটা থেকে আসলে ডিবেটটা করতেছি এই জায়গায় যে আপনার জনগণের এবং বিশেষজ্ঞদের যে মতামত সেই মতামতের উপর একটা হচ্ছে আলাদা আলাদা তারা ভেরি করে, দ্বিতীয়ত ভুল মাধ্যম থেকে আসলে প্রভাবিত হওয়ার চেষ্টা করে, এবং তৃতীয়ত এই যে দীর্ঘমেয়াদী প্রভাব এবং আপনার শুধুমাত্র পপুলিস্ট হওয়ার জন্য আপনারা শর্ট টার্মের জন্য একটা পপুলিস্ট গভর্নমেন্ট হিসেবে আসলে ফর্ম করতে চান এবং পপুলিস্ট সরকার আসলে আপনার স্বার্থকেন্দ্রিক চিন্তা ভাবনাই করে, তার নিজের আসলে পপুলিস্ট হওয়ার জন্য বা পপুলার হওয়ার জন্য তারা কাজ করে থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতাকে। আমন্ত্রণ জানাচ্ছি সরকারি দলীয় মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফাহিমকে তার বক্তব্য প্রদানের জন্য। মাননীয় স্পিকার, বিতর্কের শুরুতে আগে আমরা পরিষ্কার করে বলেছি যে আমরা কোনো মানুষকে বাদ দিচ্ছি না, আমরা না জনগণের মতামতকে বাদ দিচ্ছি অথবা বিশেষজ্ঞদের মতামতকে বাদ দিচ্ছি। আমরা এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে একটা পলিসি অথবা সংস্কার কাজে জনগণের থেকে নেওয়া মতামতকে আমরা প্রায়োরিটি দিব। এটার মানে হচ্ছে যে এই মুহূর্তে আমরা সংস্কার বা কোনো একটা পলিসি উপস্থাপন করব, সেখানে সর্বপ্রথম যেখানে দেখানো হয় যে বিভিন্ন বিশেষজ্ঞদের থিওরি বিভিন্ন গবেষণার ভিত্তিতে সেটার পরিবর্তে আমরা দেখানোর চেষ্টা করব যে জনগণ এইখানে কি কি মতামত দিয়েছে, কি কি সমস্যার কথা বেশি আইডেন্টিফাই করেছে বিশেষজ্ঞদের আইডেন্টিফাই করা সমস্যা থেকে বোঝার চেষ্টা করুন। মানে স্পিকার, এই জুলাই রেভলিউশনের পরে আপনি দেখতে পাবেন যে প্রবাসীরা কোনো ধরনের সমস্যা ফেস করছে না বাংলাদেশে আসার সময়। কেন মাননীয় স্পিকার? কারণ তারা খুব সুন্দরভাবে তাদের সাথে রিলায়েবল যে ফ্যাসিলিটিগুলো দরকার আপনার বাংলাদেশে প্রবেশ করার সময়, সেই ধরনের ফ্যাসিলিটিগুলো পাচ্ছে বাংলাদেশে প্রবেশ করার সময়, যার কারণে ওই ধরনের কোনো ধরনের দুর্নীতি বলেন বা কারচুপি বলেন বা দালালের যে প্রভাব বলেন সেটা থাকছে না। এই জিনিসগুলো মাননীয় স্পিকার, বিশেষজ্ঞদের অনেক ধরনের মতামত রয়েছে মানুষ এবং বিশেষজ্ঞদের মতামত অনেক ধরনের প্রযুক্তি বলেন বাইরের দেশে অলরেডি মানুষ একটা বাস্তবায়ন করা আছে, কিন্তু সেই জিনিসগুলা বাংলাদেশেও বাস্তবায়ন করা আছে, কিন্তু সেই সমস্যাটা কেন সমস্যার সমাধান করতে পারে না? কারণ মাননীয় স্পিকার, এই জিনিসগুলাতে জনগণের যে সামঞ্জস্যতা বলেন, জনগণের যে সম্পৃক্ততা বলেন, সে সম্পৃক্ততা না থাকার কারণে মানুষজন ওই জিনিসগুলোকে বাস্তবায়নই করতে পারে না। এবং
এবং যার কারণে ওই একই সমস্যা বারবার সারা জীবন থেকে থেকে গেছে এবং ওখান থেকে আরো বড় বড় সমস্যা পড়েছে। পরে চেঞ্জ বোঝার চেষ্টা করুন, তারা যে মুহূর্তে বলার চেষ্টা করে যে জনগণ মানে স্পিকার খুবই নিষ্প্রাণযোগ্য অবস্থায় আছে বা তারা অনেক বেশি ম্যানুপুলেটিভ। আমরা মনে করি জনগণ অনেকভাবে অনেক ধরনের চিন্তা ভাবনা করে, আর আমরা মনে করি এক মানুষজনের চিন্তা ভাবনাগুলো যখন একত্রিত হবে বা যে চিন্তা ভাবনাগুলো যখন পলিসিতে প্রায়োরিটি পাবে, আমরা মনে করি তখন মানুষজনের সম্পৃক্ততা আরো বেশি বাড়বে। এর মানে কি? মানে হচ্ছে যে আপনারা যখন মানে পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলের উপর নির্ভর হন এর জন্যই যে তারা আমার ম্যান্ডেটগুলোকে বাস্তবায়ন করবে বা আমার এই সমস্যাগুলো সমাধান করবে, যার জন্য আপনি পলিটিক্যাল পার্টির উপর হন। কারণ পলিটিক্যাল পার্টিগুলোতে কারণ শুধুমাত্র বিশেষজ্ঞদের মতামতকে আপনি বেশি গুরুত্ব প্রদান করেন বলে আপনার পলিটিক্যাল পার্টির উপর নির্ভর হতে, কারণ পলিটিক্যাল পার্টিগুলোতে বিশেষজ্ঞরা আছে। এর জন্যই তাদের কথা অনুসারে পলিটিক্যাল পার্টিগুলো অনেক বেশি পপুলিস্ট হয়। এই কারণে পলিটিক্যাল পার্টিগুলো এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের নিজেদের ম্যান্ডেট বা নিজেদের চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করে ফেলে, যার ফলে তার ওই ফ্যাসিস্ট হওয়ার যে সুযোগটাকে কাজে লাগায় ফেলে। আমরা মনে করি যে এই মুহূর্তে আপনার এই জনগণের এই মতামতের গুরুত্ব দেওয়া শুরু করবেন, ওই মুহূর্তে জনগণ নিজে থেকে এই পলিসিগুলোতে নিজেদের মতামত নিজে থেকে দিবে মান স্পিকার। এর জন্য মান স্পিকার কোনো পলিটিক্যাল পার্টির উপর নির্ভর হতে পারে না। বাংলাদেশে অনেকগুলো এনজিও বিদ্যমান, আপনার জেন্ডার বেসিস এনজিও অথবা আপনার ধরেন এডুকেশন বেসিস এনজিও, জাগো ফাউন্ডেশন, এনজিওগুলো বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের মানুষের কাছ থেকে তথ্য উপাত্ত নেয় শুধুমাত্র আপনার পলিসিগুলোকে বাস্তবায়ন করার জন্য। জি আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আপনার যখন জনগণের মতামত এবং যারা হচ্ছে বিশেষজ্ঞ আছে তাদের মতামত যদি কোনো জায়গায় যে কনফ্লিক্টের সৃষ্টি করে, তখন আপনারা কি ডিসিশন নেবেন? আমরা মনে করি সংস্কার কখনো কোনোভাবে সম্পূর্ণযোগ্য হবে না, বাট এই বিতর্কে আমরা এটাই প্রমাণ চেষ্টা করছি যেন সংস্কারের মাঝখানে কোনো ধরনের যেন বাধা বিপত্তি না হয়। সমস্যাটা এ জায়গায় মানুষ যখন কিনা এই পলিসির সাথে বা সংস্কারের সাথে সম্পৃক্ত হতে পারে না এর জন্যই, কারণ জনগণের মতামতটাকে গুরুত্ব দেওয়া হয় না। আমরা মনে করি কনফ্লিক্ট অথবা মতাদর্শের পার্থক্য দুই পৃথিবীতেই হতে পারে, কারণ বিশেষজ্ঞরা সবসময় আদর্শ দিক থেকে চিন্তা করে এবং জনগণ সবসময় রুট লেভেল অর্থাৎ তাদের তৃণমূল পর্যায়ে যে সমস্যাগুলোর কথা চিন্তা করে সেই জায়গা থেকে তারা তাদের সমস্যাগুলোর কথা তুলে উঠে। বাট সংস্কার যখন আপনি কথা বলেন, সংস্কারের আদর্শিক জায়গাটা হচ্ছে এটা কতটা বাস্তবায়িত হচ্ছে বা বাস্তবায়িত না হলেও এটা নিয়ে কতটা কার্যকরিতা হচ্ছে। কার্যকরিতা তখনই হবে মানুষের যখন পলিসির সাথে বা এই জায়গা থেকে সম্পৃক্ততার হবে। যখন মানুষের সাথে সম্পৃক্ততাই থাকবে না পলিসির সাথে, তখন হবে শুধুমাত্র বিশেষজ্ঞরাই আপনার নতুন নতুন তথ্য উপাত্ত দিয়ে থাকবে, এই সকল তথ্য উপাত্ত বাস্তবায়ন হয়ে থাকবে মানুষের সাথে। এটা মানুষের কোনো সমস্যার সমাধানই করতে যাবে না। দিন শেষে এরকম হাজার হাজার প্রজেক্ট বলেন, হাজার হাজার বাস্তবায়ন এভাবে নষ্ট হয়ে থাকবে, পড়ে থাকবে, কোনো সমস্যার সমাধান করতে যাবে না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলীয় উপনেতা বুশরাকে তার বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। দেখেন, আজকে আমাদের বিতর্কটা ছিল হচ্ছে সংস্কার প্রক্রিয়ায় বিশেষজ্ঞ নয় জনগণের মতামতের প্রতিফলন হচ্ছে জরুরি। তারা বলছে যে জনগণের মতামতের যে প্রতিফলন সেটা হচ্ছে বেশি জরুরি। এখন দেখেন না স্পিকার, তারা যখন আসে তারা আমাদেরকে এইটা দেখিয়ে দিয়ে যায় না যে তারা আসলে কোন সংস্কারের কথা বলছে। তারা কি আজকে দেশ সংস্কার করবে? আলটিমেটলি 2000 মানে কত সাল পর্যন্ত সংস্কারের একটা ক্রাইটেরিয়া তারা দেখিয়ে দিয়ে যায় না, কয়দিনের সংস্কারের কথা সেটা বলে দিয়ে যায় না। প্লাস বিশেষজ্ঞ আসলে কারা, আমরা কাকে বিশেষজ্ঞ ধরে নিব এটাও তাদের কাছ থেকে আমরা ক্লিয়ার হই না। এখন আমরা যদি ধরে নেই যে বিশেষজ্ঞ হচ্ছে তারা যারা অনলাইন হোক অফলাইন হোক এবং যে কোনো একটা ক্রাইটেরিয়া, অর্থনীতি হোক রাজনীতি হোক, সেটার উপরে হচ্ছে তারা বিশেষভাবে পিএইচডি অর্জন করা বা পড়াশোনা করা বা অনেক বেশি গবেষণা করা, তারা হচ্ছে বিশেষজ্ঞ রাজনীতিবিদ। তাদেরকে যদি আমরা বিশেষজ্ঞ ধরে নেই এবং এই বিশেষজ্ঞদেরকে অ্যাভয়েড করে আলটিমেটলি জনগণকে নিয়ে আপনারা কোন ভবিষ্যতের কথা বলছেন, এটা আমাদের বোধগম্য হয় না। দ্বিতীয়ত তারা বলছে যে তারা আসলে বিশেষজ্ঞ জনগণ, আমি চেয়ে নিব দাঁড়ান, বিশেষজ্ঞ জনগণ বোধ তাদের দরকার, কেউ কোনোটাকেই তারা অ্যাভয়েড করবে না। এখন দেখেন না স্পিকার, তারা জনগণের মতামতের যে প্রতিফলনটা নিবে কাদের মাধ্যমে নিবে? তারা তো এই বিশেষজ্ঞদেরকে কাজে লাগিয়েই জনগণকে অ্যাপ্রোচ করবে। এখন জনগণকে যখন অ্যাপ্রোচ করবে, এই যে 20 কোটি
জনগণ, আপনারা কিভাবে 20 কোটি জনগণকে ইংগেজ করবেন, আপনাদের এই প্রসেসটা কি, আপনারা কিভাবে এই সংস্কার কার্যক্রমটা পরিচালনা করবেন সেটা আমাদেরকে দেখিয়ে দিয়ে যান না। এখন দেখেন মাননীয় স্পিকার, আমরা আসি, আমরা কি বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি যদি আপনার একটা দেশের সংস্কার করতে হয়, সেই দেশের সংস্কারের ক্ষেত্রে হচ্ছে কিছু বৈশ্বিক চাপও কাজ করে। যেমন ধরেন মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশের এসডিজি বলেন, প্যারিস চুক্তি বলেন, এসডিজি যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, প্যারিস চুক্তি, এই ধরনের বৈশ্বিক গ্লোবালাইজেশন, তারপর এই ধরনের যে চুক্তিগুলো রয়েছে বাংলাদেশকে বিশ্বে আন্তর্জাতিক দরবারে যেগুলো করতে হয়, এই চুক্তিগুলোর সমাধানের জন্য আলটিমেটলি আমরা জনগণকে অ্যাপ্রোচ করে কিভাবে এই ফুল কার্যক্রমটা করব এটাতে তারা আসলে দেখিয়ে দিয়ে যায় না। এখন দেখেন মাননীয় স্পিকার, যখন আমাদেরকে বৈশ্বিকভাবে এই কাজগুলো করা লাগে তখন কিন্তু বিশেষজ্ঞদেরকে অ্যাভয়েড করে আলটিমেটলি শুধুমাত্র জনগণ, প্রত্যেকটা মানুষের দ্বারা দ্বারা যে আমরা আসলে আপনি কোথায় ভোট দিবেন, আসলে আপনি কি চান সবার কাছ থেকে, হ্যাঁ আপনি সবার মতামত গ্রহণ করবেন, কিন্তু তখন তো আপনার একটা বড় ঝামেলা সৃষ্টি হবে, সেটা হচ্ছে বিভাজন হবে। আপনার 20 কোটি জনগণের 20 রকম মত, 20 কোটি মত, এই 20 কোটি মতকে আপনারা গ্রহণ করবেন কোনটা? তখন গ্রহণ করতে হলে আপনাদেরকে বিশেষজ্ঞই লাগবে। সেই বিশেষজ্ঞ ছাড়া কি আপনারা আলটিমেটলি মানে কিভাবে করে এতগুলো জনগণের একটা মতকে একত্রিত করবেন? তারা যে বলছে যে জনগণ আসলে কোনো জায়গায় আলটিমেটলি নিজেরা ইনভলভ হতে পারে না। এখন দেখেন আসলে একটা উদাহরণ দেখেন, এই যে জুলাই বিপ্লব হইলো, এই যে গণ অভ্যুত্থান হইলো, এটা কিন্তু পুরা বাংলাদেশের জনগণ একত্রিত হয়েই গণ অভ্যুত্থানটা করছে। তো এই গণ অভ্যুত্থানে যখন এই 20 কোটি জনগণ একত্রিত হইতে পারছে, তাদের মতামত একসাথে করে তারা যখন গণ অভ্যুত্থানটা ঘটাইছে, এইটাই একটা বড় প্রমাণ যে জনগণ আসলে ভূমিকা রাখছে বাংলাদেশে। জনগণ অফলাইন হোক, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে জনগণ সব থেকে বেশি ভূমিকা রাখছে, যেটা তারা হচ্ছে বলছিল যে সম্পৃক্ততার বিষয়টা, তাদের এই পয়েন্ট আমি ভেঙে দিলাম। দেখেন মাননীয় স্পিকার, এরপরে হচ্ছে তারা বলছে যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। তারা যে স্বচ্ছতা জবাবদিহিতার কথাটা বলছে, 20 কোটি জনগণের 20 কোটি রকমের মতামতকে তারা কিভাবে স্বচ্ছভাবে মানে ইংগেজ করবে, এটার জন্য কি তাদের বিশেষজ্ঞদের দরকার হবে না? এই বিশেষজ্ঞ ছাড়া আলটিমেটলি কারা এই স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবে বলেন? আচ্ছা, আপনারা বলছেন যে সময় ধরে দেওয়ার যে ব্যাপারটা, এখন আমরা বলেছিলাম যে সময়টা ব্যয় হবে, কিন্তু একটা আমরা নির্দিষ্ট কোনো সময় ধরে দেইনি। এখন আপনার জায়গা থেকে আপনি হচ্ছে একটা সার্টেন টাইমের জন্য বা নির্দিষ্ট সময় ধরে আপনি কিভাবে সংস্কার করবেন জায়গাটা, সেখানে তো ভুল হওয়ার। ধন্যবাদ। দেখেন মাননীয় স্পিকার, প্রথমত তারা আমাদেরকে কোনো ক্রাইটেরিয়া বা প্যারামিটার দেখিয়ে দিয়ে যায় না। আমার দলের প্রথম বক্তা এসে সুন্দরভাবে বলে যায় যে আমরা যদি নির্বাচন ব্যবস্থাকে বুঝাই, যদি আমরা দেখি আগামী 5 বছরে বাংলাদেশের নির্বাচন কোন অবস্থায় যাবে, আসলে জামাত, বিএনপি নাকি ইউসুফ সরকার থাকবে, মানে কোন ধরনের আমাদের নির্বাচন ব্যবস্থা, ভোটদান হবে, এগুলো আমরা 5 বছরের একটা ক্রাইটেরিয়ার মতো আমরা দেখিয়ে দিয়ে যাই। এই ক্ষেত্রে যে কিভাবে জনগণের সাথে সম্পৃক্ততা বজায় রেখে বিশেষজ্ঞদের মাধ্যমে আমরা এটা করব সেটা আমরা বুঝিয়ে দিয়ে যাই। দেখেন মাননীয় স্পিকার, প্রত্যেকটা সেক্টরে যদি আপনি জনগণকে ইনক্লুড করতে চান, তাহলে কোনো মতে আপনার দক্ষতা ও জ্ঞানের যেই বিষয়টা সেটা স্বচ্ছ হবে না। আপনার প্রত্যেকটা জনগণ দক্ষ এবং জ্ঞান সম্পন্ন হয় না। প্রত্যেকটা জনগণ এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং টেকসই উন্নয়নের যে মাত্রাগুলো রয়েছে, এগুলো শুধুমাত্র জনগণের উপরে নির্ভর করে আপনি এগুলো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এরপরে দেখেন মাননীয় স্পিকার, বাংলাদেশের যে বর্তমান সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, ট্রাফিক সমস্যা, মাননীয় স্পিকার প্রত্যেকটা জনগণ আসলে আলটিমেটলি কি করবে, এই জনগণের ভূমিকাটা কি থাকবে, আসলে তারা কোনো ভূমিকা দেখিয়ে দিয়ে যায় না। তারা শুধুমাত্র যেটা আমাদেরকে বলে যে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন। এখন জনগণের সম্পৃক্ততার মাধ্যমেও আপনারা আসলে কিভাবে বিশেষজ্ঞদেরকে অ্যাভয়েড করে, বিশেষজ্ঞদের মতামত ছাড়া আপনারা কিভাবে এই সংস্কারটা করবেন সেটা আমরা কোনোভাবে বোধগম্য হই না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতাকে। আমরা যে বিষয় নিয়ে আজকে বিতর্ক করছি, বিষয়টি হচ্ছে এই সংসদ মনে করে সংস্কার প্রক্রিয়ায় বিশেষজ্ঞ নয়, জনগণের মতামতের প্রতিফলন হওয়া জরুরি। এ পর্যায়ে সরকারি দলের গঠনমূলক পর্বে শেষ বক্তা মাননীয় সংসদ সদস্য নাসরিন জাহানকে অনুরোধ করছি তার বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমত আমি আমাদের বিরোধী দলের দ্বিতীয় বক্তার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। উনি হয়তো বা আমাদের দলের প্রথম এবং দ্বিতীয় বক্তার কোনো কথাই হয়তো বা ক্লিয়ারলি শুনেন নাই অথবা বুঝতে পারেন নাই। প্রথমত উনি যে সংস্কার নিয়ে প্রশ্নটা তুলছেন, আমরা সংস্কার ব্যাপারটা ডিক্লেয়ার করি নাই, বাট ব্যাপারটা হচ্ছে সংস্কার বলতে এই মুহূর্তে দেশের জন্য যা কিছুই করা হবে সবটাই কি সংস্কার অন্তর্ভুক্ত নয়? আপনি আর অন্যথায় কোন ধরনের সংস্কার কথা বলতেছেন, বা যে ধরনের কাজই হোক না কেন সব তো দেশ রিলেটেডই হবে। তো
আশা করি তিনি তার উত্তরটা পেয়ে গেছেন। এবং দ্বিতীয়ত ওনার যে কনফিউশনের জায়গাটা তৈরি হয়েছিল যে আমরা এতগুলো মানুষের বা এই যে দেশের 20 কোটি জনগণের মতামতকে কিভাবে কাজ করবো বা মতামতকে কিভাবে আমরা গ্রহণ করব। আমার দলের দ্বিতীয় বক্তা স্পষ্টভাবে সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেছেন যে আমাদের যে হাজার হাজার এনজিও সংস্থা আছে কিংবা আমাদের মন্ত্রণালয়ের অধিভুক্ত যেগুলো কার্যক্রমগুলো হয় তারাই এই কাজগুলো সুন্দর করে করবে এবং সুন্দর করে মতামতগুলোকে গ্রহণ করবে এবং বিশেষজ্ঞদের এখানে কাজ হচ্ছে তারা সেই মতামতগুলোকে যাচাই বাছাই করবে, তাদের গ্রহণযোগ্যতা দেখবে, দেশের ক্ষেত্রে কোনটা সেটা সামঞ্জস্যপূর্ণ হবে এবং কোনটা আসলে জনগণের পক্ষে কাজ করবে বা জনগণের বৃহৎ স্বার্থকে হাসিল করবে, এই সিদ্ধান্তটা বিশেষজ্ঞরা নেবে। মানে স্পিকার তাদের দ্বিতীয় বক্তা ভুলে ভরা, তারা আসলে বিতর্কটা আমাদের খেয়ালই করে না যে আমরা আসলে কি বোঝাতে চাচ্ছি বা কি জানতে চাচ্ছি। তারা তাদের দিক থেকে যে প্রশ্নগুলো বা তারা তাদের যে সমস্যাগুলোর কথা বলতেছিলেন, তো এক এক করে আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। মানে স্পিকার প্রথমত তারা মতামত প্রকাশের ক্ষেত্রে বাধার কথা ইত্যাদি তারা পুরো বিতর্কটাতে তারা এটাই বোঝাতে চাচ্ছেন জনগণের মতামত এখানে থাকলে অনেক ধরনের সমস্যা হবে, কেউ এখানে এতগুলো মতামতকে কিভাবে আমরা রিফ্লেকশন করবো ইত্যাদি ইত্যাদি তাদের যতগুলো যুক্তি ছিল। কিন্তু মানে স্পিকার আমরা এখানে কি আমরা যে পয়েন্টটা দিচ্ছিলাম যে জনগণের সম্পৃক্ততা, জনগণের মতামত, জনগণ আসলে কি চায়, তৃণমূল পর্যায়ে কি কি সমস্যাগুলো আমাদের আছে, জনগণের যেহেতু সংস্কার প্রয়োজন, দেশের সংস্কার মানে এগুলো কার কাছে যাবে, মানুষ অবশ্যই জনগণের স্বার্থে যাবে। যখন প্রশ্ন আসে সংস্কারের কথা তবে এখানে সবার আগে প্রায়োরিটি যাবে মানুষ আমাদের জনগণ আমরা কিভাবে ভালো থাকবো, আমাদের কোন কোন সমস্যাগুলো আছে, আমরা কি সমাধান চাই, এটা সর্বোচ্চ পর্যায়ে বা সরকার পর্যায়ে চাইতে হলে অবশ্যই জনগণের মতামতটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবো। জনগণের মতামতটা দেওয়ার খুবই গুরুত্বপূর্ণ। মানসপিকে এটাই আমরা এখান থেকে বোঝানোর চেষ্টা করতেছি। মানসপিকে তারা যে কথাটা বলে তারা শুধু বিশেষজ্ঞদের কথা বলে যে বিশেষজ্ঞরা এইভাবে কাজ করবে বা বিশেষজ্ঞদের মতাদর্শ নিয়ে তারা কাজ করবে। মানসপিকা যে বিশেষজ্ঞদের মতাদর্শের কথা তারা বলতেছে সেই বিশেষজ্ঞকে আদৌ রুট লেভেল বা তৃণমূল পর্যায়ে গিয়ে জনগণের সবটা বিষয় কি তারা জানতেছেন কিনা বা সেই জনগণকে নিয়ে তারা গবেষণা করতেছেন কিনা, জনগণের সমস্যাগুলো তারা ধরতেছেন কিনা, সেই সমস্যা নিয়ে তারা কাজ করেন কিনা, এটা তারা কিভাবে নিশ্চয়তা দিচ্ছেন বা সেই বিশেষজ্ঞরা সেই কাজগুলো করতেছেন কিনা এটা কিন্তু তারা কোনোভাবেই বলে যান নাই বা তাদের এন্টার ডিবেট থেকে কিন্তু এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট না। তাদের যে বিশেষজ্ঞ তারা শুধু জনগণকে বাদ দিয়ে বিশেষজ্ঞের মতাদর্শ নিয়েই তারা পুরো একটা সংস্কার কাজ করে ফেলবে, কিন্তু বিশেষজ্ঞরা আসলে কিভাবে কাজ করবে সেই কাজের জায়গাটা বা কাজের পদ্ধতিতে এটা কিন্তু তারা জানাই দিতে পারে নাই মানুষ স্পিকার। প্রথম তারপর মানুষ স্পিকার তারা বলতে চান জনগণ ভালনারেবল স্টেজে আছে, জনগণ অনেক অনেক মতামত দেয়, তাদেরটা সেটা মানুষ স্পিকার আমাদের পক্ষ দল থেকে আমরা বারবার এটা বোঝানোর চেষ্টা করতেছি যে এত মতবাদ বা মতামতের যে জায়গাটা তৈরি হবে ওইখান থেকে আমরা অনেক সমাধানের রাস্তা পাবো। বিশেষজ্ঞরা এগুলো যাচাই বাছাই বিশ্লেষণ করেই তারা সিদ্ধান্ত নেবেন বা সরকার সেই অনুযায়ী পদ্ধতি ওগুলো দিবে, কিন্তু মানুষ তারা এই ব্যাপারগুলোকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে যায় এবং তাদের একটা কোনো মানুষ কার্যক্রম পদ্ধতি তারা দেখায় যেতে পারে না। মানুষ মনে করি আসলে এটা তারা বিতর্কের যে বিষয়বস্তুটা জনগণের স্বার্থ বা কিংবা দেশ সংস্কার এই পুরো বিষয়টাকে তারা অ্যাভয়েড করে শুধুমাত্র বিশেষজ্ঞদেরকে নিয়ে পড়ে আছে, কিন্তু আসলে এই বিশেষজ্ঞ কিভাবে কাজ করবে সেই ব্যাপারে তারা কোনো ধারণা দিতে পারে না। স্পিকার ওনারা মোস্তফা সরোয়ার ফারুকীর কথা বলেন যে এখানে ওনাকে নিয়ে অনেক বেশি বিতর্ক তৈরি হচ্ছিল, জনগণ অনেক অনেক ওনার এগেনস্টে কথা বলতেছিল। মানে স্পিকার জনগণের সেই কথাগুলো একটা পক্ষে বিপক্ষে কিন্তু অনেকগুলো কথা বা তথ্য আসতেছিল, এই অনুযায়ী কিন্তু সরকার সিদ্ধান্ত নিতে পারছিল যে আসলে কোনটা করা উচিত বা কোনটা করা উচিত না। এখন অব্দি যদি জনগণের কয়েক পক্ষের কথা অনুযায়ী যদি মোস্তফা সরোয়ার ফারুকীকে যদি সহায়তা উচিত ছিল তাই না মানে স্পিকার, সেটা কিন্তু সহায়তা হয়নি। তার মানে অবশ্যই এখানে যাচাই বাছাই কিংবা বিশ্লেষণের একটা সুযোগ থাকতেছে মানে স্পিকার। মানে স্পিকার যখন সংস্কারের কথা আসে সবার আগে একটা দেশের সংস্কারের সবচেয়ে বড় হাতিয়ার বা সবচেয়ে বড় পর্বত হচ্ছে সেই সংস্কারটা আদৌ কতটুকু হচ্ছে, জনগণের স্বার্থ কতটুকু হাসিল হচ্ছে এবং এখানে জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে কিনা, আমরা জনগণ সেই সংস্কারের সুফল ভোগ করতে পারবো কিনা। মানুষ এটা নিশ্চয়তার সবচেয়ে বড় উপাদান হচ্ছে আমরা যখন এটা মতামত প্রকাশ করতে পারবো বা এখানে যখন স্বচ্ছতা তৈরি হবে, যখন সরকার জবাবদিহি করতে বাধ্য থাকবে বা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, তবেই কেবল এই পদ্ধতিতে বা এইভাবে দেশটা সংস্কার হওয়া সম্ভব কিংবা সংস্কারের যে সার্থকতা সেটা নিশ্চিত হওয়া সম্ভব। মানে স্পিকার তো তাদের দিক থেকে আমাদের এই এন্টার ডিবেট থেকে মানে স্পিকার দেখতে পাই তারা আসলে কোনোভাবেই জনগণকে তারা রাখতে চাচ্ছেন না বা জনগণকে নিয়ে তাদের কোনো কার্যক্রম নাই, কিন্তু অন্তত তারা শুধুমাত্র বিশেষজ্ঞদেরকে নিয়েই পড়ে আছে, বিশেষজ্ঞরা কিভাবে কাজ করে সেটা দেখাতে পারে না। দিক থেকে পক্ষান্তরে আমরা পক্ষদল এটাকে পুরোটা ভাবে বিশ্লেষণ করে যায় যে আসলে এখানে শুধুমাত্র বিশেষজ্ঞরা জনগণের মতামতটাই বেশি প্রাধান্য পাবে বিশ্লেষকরা এবং সরকার সেই অনুযায়ী পদক্ষেপ নিয়ে দেশের সংস্কারটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করবে। ধন্যবাদ মানুষ। ধন্যবাদ। গঠনমূলক পর্বে সরকারি দলের পক্ষ থেকে সর্বশেষ বক্তাকে এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলের সংসদ সদস্য নদীকে তার বক্তব্য প্রদানের জন্য।
ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার দেখেন, তাদের তিনজন বক্তা প্রথমে কি বললো যে জনগণের মতামত, সার্ভে, সবকিছু। এখন যদি আমি শুরু থেকে শুরু করি, তাদের পিএম বলে গেছে যে প্রতিটি শ্রেণীর মানুষের ওপিনিয়ন লাগবে, গণ অভ্যুত্থানের পর মানুষ কি চেয়েছে, সবার মতামত একটা ভ্যালিড পয়েন্ট লাগবে বা ভ্যালিউ করতে হবে। মাননীয় স্পিকার, যখন আমরা সার্ভে করতেছি, হ্যাঁ, কোনো বিশেষজ্ঞর আন্ডারে যখন আমরা সার্ভে করতেছি, সার্ভেতে আলটিমেটলি আমরা কাদের মতামতটা নিচ্ছি, কাদের মতামতকে আমরা প্রায়োরিটি দিচ্ছি বা কাদের মতামতটা আমরা নিচ্ছি ক্যারেক্টারাইজ করতেছি, তারা কিন্তু জনগণ। মাননীয় স্পিকার, তো আলটিমেটলি তারা যেটা বলে গেল যে আমরা জনগণের মতামতকে প্রায়োরিটাইজ করতেছি না, সেটা না, কিন্তু হ্যাঁ, জনগণের সব মতামতকে যদি আমরা প্রায়োরিটাইজ করতে থাকি তাহলে আলটিমেটলি টেকসই বা দীর্ঘ পরিকল্পনা যে উন্নয়নটা মাননীয় স্পিকার আমাদের বাংলাদেশের জন্য এখন অনেক বেশি দরকার, সেখান থেকে আমরা মাননীয় স্পিকার পিছিয়ে পড়বো। সেকেন্ডলি তারা কি বলছে যে জনগণের যখন মালিকানা থাকবে, যখন জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে, তখন হচ্ছে গিয়ে জাস্টিফিকেশনের জায়গা থেকে জিনিসটা কার্যকর হবে। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের পার্সপেক্টিভ থেকে আমরা কি দেখাচ্ছি? আমরা এটা দেখাচ্ছি নানামণি নানামত। যখন আমরা প্রতিটা সেক্টরে জনগণের কাছে যায় বলবো যে এইখান থেকে এই কাজটা করতে হবে, এখন এক একজন মানুষ এক এক মত দিবে। মাননীয় স্পিকার, আপনার মতামত এবং আমার মতামত একটা পার্সপেক্টিভে যে নাই মিলতে পারে মানুষ, তখন কি হবে? তখন আলটিমেটলি ক্লাস সৃষ্টি হবে এবং সেই ক্লাসটা কি হবে মাননীয় স্পিকার? আমার দেশে উন্নয়নের জন্য সাংঘর্ষিক হয়ে দাঁড়াবে মাননীয় স্পিকার। এখানে যখন আমরা বিশেষজ্ঞদের আন্ডারে কোনো কাজ করি মাননীয় স্পিকার, তাদের মতামতকে প্রায়োরিটাইজ করে কোনো কাজ করি মাননীয় স্পিকার, তখন কি হয়? আলটিমেটলি আমরা দীর্ঘমেয়াদী এবং টেকসই উন্নয়নের দিকে যায় মাননীয় স্পিকার। কারণ তারা যখন কোনো কিছু একটা ডিসিশন বা ডিসিশন মেকিং করে, তখন অনেক কিছু বিচার বিশ্লেষণের মাধ্যমে করে, রাদার দেন জনগণ যখন যে কোনো 2 মিনিট পর তাদের মতবাদ চেঞ্জ হয়। কারণ চেঞ্জ হয় আয় বসার জন্য, মিথ্যা প্রচারণার জন্য। যেরকম তারা একটা বলে গেছে মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে যে জিনিসটা হতে যেত, জনগণের তারাই কিন্তু আলটিমেটলি আমাদের পক্ষেই কথা বলে যাচ্ছে। তো পরে নিচ্ছি স্যার, 3 মিনিট 35 সেকেন্ডের পর দেবেন। এখন বলি, তো মোস্তফা সরোয়ার ফারুকীর যদি আমরা জনগণের মতামতের উপর বেসিস করে তাকে যদি তার জায়গা থেকে সরিয়ে ফেলতাম, তাহলে আলটিমেটলি কি হতো? আলটিমেটলি কিন্তু আমরা এখন যে ক্রাইজের জায়গা আমরা দেখাচ্ছি যে জনগণ কখনো প্রতিফলন হতে পারে না, তারা সম্পূরক হতে পারে। প্রতিফলন জিনিসটা কি? প্রতিফলন জিনিসটা হচ্ছে তারা যা বলবে তাই করতে হবে। কিন্তু আলটিমেটলি বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন মানুষ যে জ্ঞানগুলো অর্জন করছে বা যে জ্ঞানগুলো তাদের মধ্যে আছে বা তারা যেই জায়গা থেকে চিন্তা করতেছে, জনগণ কিন্তু সর্বদা সেই জায়গা থেকে চিন্তা করে না। তারা সর্বদা সেন্টিমেন্টকে বেশি প্রায়োরিটি দেয় রাদার দেন কোনটা আমার জন্য সাস্টেইনেবল। কারণ জনগণ যে যতটুকু জ্ঞান বা নলেজ রাখে, সেই ততটুকু নলেজের থেকে বেশি বিশেষজ্ঞদের অ্যানালাইসিস, পর্যবেক্ষণ, দক্ষতা, সেগুলো বেশি কার্যকর। আমাদের এখন যে ভালনারেবল সিচুয়েশন আছে আফটার রেভলিউশন, সেখান থেকে একটা ভালো জায়গায় যাওয়ার জন্য জাপান কি করেছিল? জাপান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুনর্গঠন করছে তখন কিন্তু মাননীয় স্পিকার, তখন কিন্তু তারা আলটিমেটলি তাদের বিশেষজ্ঞদেরকে প্রায়োরিটি দিচ্ছে, যার জন্য জাপান, ফিলিপাইনের মতো কান্ট্রি আজকে এই জায়গায় আছে মাননীয় স্পিকার। এবার আসি, আমরা আমাদের দিক থেকে মাননীয় স্পিকার কি দেখাইছি? আমরা আমাদের দিক থেকে এটা দেখাইছি যে আমাদের জায়গা থেকে যখন আমরা কোনো বিশেষজ্ঞদেরকে প্রায়োরিটাইজ করব, তখন কি হবে? তখন দক্ষতা ও পরিকল্পনার যে সামঞ্জস্য, সেটা প্রতিফলন হবে। এখন যদি সেই জায়গাতে আমরা জনগণের মতামতের উপর ভিত্তি করে কোনো পপুলিস্ট সরকারকে এখানে সাপোর্ট করি, তাহলে আলটিমেটলি তারা কি করবে? যে জনগণের স্বার্থে বা জনগণকে একটা আইওয়াশ দিয়ে আলটিমেটলি লুপহোল খুঁজবে যে কিভাবে আমি বেশি দিন এখানে সাস্টেইন করতে পারবো, রাদার দেন কতটুকু সময় আমার কতটুকু। জি স্যার বলেন। বিশেষজ্ঞদের মতামতকে প্রায়োরিটি দিয়ে এরকম অনেকগুলা প্রজেক্ট বাংলাদেশে বিদ্যমান, যেগুলো কোনো কার্যকারিতাই হয় নাই, শুধুমাত্র এই কারণে যেখানে জনগণের সম্পৃক্ততা অথবা জনগণের মতামতকে প্রায়োরিটি দিয়ে এই প্রজেক্টগুলা বানানো হয়নি। সেই প্রজেক্টগুলা এই মুহূর্তে আপনি এখনো যদি ইয়াকে প্রায়োরিটি দিয়ে বানাইতে চান, তাহলে দিন শেষে সংস্কার বিশেষজ্ঞদের প্রায়োরিটি দেওয়ার জন্য বা তাদের অ্যানালাইসিসের বেসিসেই কিন্তু এখন বিকেন্দ্রীকরণ প্রক্রিয়াগুলো চলতেছে এবং বিভিন্ন সেক্টরে রুট লেভেলের মানুষ এবং তৃণমূল পর্যায়ের মানুষরা যে এখন কাজ করতে পারতেছে, তার কারণ কি? অ্যানালাইসিস। জনগণের মতামতকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, কিন্তু আপনার যদি রুট লেভেল থেকে কোনো কিছু কাজ করাইতে হয়, অবশ্যই আপনাকে চেইন অফ কমান্ড লাগবে। তাছাড়া স্যার আপনি কখনোই কোনো জায়গাতে সাস্টেইনেবল পাবেন না স্যার। আশা করি আমি আপনার উত্তরটা দিতে পেরেছি। সুতরাং আমি এবং আমার দল বিশ্বাস করি মাননীয় স্পিকার, আমরা আপনাকে দেখাতে সক্ষম হয়েছি যে কিভাবে করে আলটিমেটলি জনগণের প্রতিফলনের যে বিশেষজ্ঞদের যেই স্ট্রাকচার বা ডিসিশন মেকিং, সেই জিনিসটা আমাদের দেশের বর্তমান সংস্কার এবং পরবর্তীতে উন্নয়নের জন্য বেশি কার্যকর। এবং মাননীয় স্পিকার, বাকিটা সরকারি দল ভালো জানেন, আপনারা যা ভালো বুঝেন করবেন, আমাদের ডিসিশন তো আপনারা। ধন্যবাদ মাননীয়
বিরোধী দলীয় সংসদ সদস্যকে সরকারের উপর এত আস্থা রাখার জন্য, এটা আমাদের সংসদে দেখা যায় না। এরকম বিরোধী দল আমরা প্রত্যাশা করি বাংলাদেশের প্রতিটা সংসদে থাকুক। এই পর্যায়ে যুক্তি খণ্ডন, প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলীয় নেতাকে যুক্তি খণ্ডনের জন্য। স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। ধন্যবাদ মাননীয় স্পিকার আবার সুযোগ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার দেখেন, আপনার আসলে এই 24-এর বিপ্লবের পর আপনার আসলে চাওয়াটা কোন জায়গায়? চাওয়াটা আপনার এইটা, যাতে আপনি 16 বছরের যে ফ্যাসিজম, সেই ফ্যাসিজম যাতে আর নতুন করে ফিরে না আসে, প্রথমত। দ্বিতীয়ত, আপনি এই যে সংস্কার প্রক্রিয়াগুলো রয়েছে, সেই সংস্কার প্রক্রিয়াগুলোতে যাতে একটি সাস্টেনেবল জায়গায় নিতে পারেন, এবং ওই যে গণতন্ত্রের মানে গণতন্ত্রহীনতা থেকে শুরু করে একটি কাঠামোর মধ্য থেকে, একটি লুপহোলের মধ্য থেকে যাতে নতুন করে কেউ আসলে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, বা আপনার যে প্রত্যেকটা ইনস্টিটিউশন আসলে ধ্বংস হয়ে গিয়েছিল, সেই ইনস্টিটিউশনগুলো যাতে ফাংশন করে, সেটি আসলে আপনার এই মুহূর্তে আসলে জোরদার করার দরকার মাননীয় স্পিকার। মানে স্পিকার, আসলে আমাদের গভর্নমেন্ট থেকে আসলে কি দেখা যায়? গভর্নমেন্ট থেকে তারা পুরো সময়টাতে এইটা দেখানোর চেষ্টা করে, তাদের মূল প্রিমাইস যেটা, সেই প্রিমাইসটা হচ্ছে, ভাই দেখেন আমরা এই কাজটা করব যে জনগণের মতামতের মূল্যায়ন করব। আচ্ছা দেখেন, জনগণের আজকে আমাদের ডিবেটটাই আসলে এই জায়গায়, যদি আপনার কোনো জায়গায় কনফ্লিক্ট লেগে যায়, অর্থাৎ জনগণের মতামতের সাথে যদি বিশেষজ্ঞদের মতামতের কনফ্লিক্ট লাগে, তখন আপনি আসলে কি করবেন? তখন আপনি ওই যে বিশেষজ্ঞ রয়েছে, সেই বিশেষজ্ঞের মতামতের উপর প্রাধান্যটা দিবেন। এই জায়গাটাতে আসলে আমরা ডিবেটটা করতেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখেন, আমরা আসলে বলে যাই যে যখন আপনি এই বিশেষজ্ঞদের জ্ঞানকে মূলত ইউটিলাইজ না করবেন, এবং যখন আপনার দেখতে পাবেন যে এই যে কনফ্লিক্টগুলো ঘটতেছে বা এই যে সমস্যাগুলো ঘটতেছে, সেই সময়টাতে আপনি জনগণের চাইতে আপনি যখন এই যে আমাদের বিশেষজ্ঞরা রয়েছে তাদেরকে ইউটিলাইজ না করেন, তাদেরকে প্রাধান্য না দেন, তখন আপনার ওয়ার্ল্ডে আসলে ওই যে লং টার্ম সাস্টেনেবিলিটিটা, সেটি আসলে হয় না। আপনি একটা পপুলিস্ট গভর্নমেন্ট হিসেবে কাজ করেন। দেখেন, প্রথমত আপনার জায়গা থেকে আসলে আপনারা যেগুলো বলেন যে সংস্কার কার্যক্রম ভাই এতটুকু একটা জিনিস না যে আপনি চাইলেন পুরোটা আসলে ফাংশন করতে পারতেছেন। সংস্কার কার্যক্রম হচ্ছে অনেকটা বড় মহাযজ্ঞের মতো মাননীয় স্পিকার। আপনার প্রত্যেকটা সেক্টরে যে আপনার এগুলোকে ফাংশন করার জন্য আপনার জনগণের মতামত নেওয়ার কোনো ধরনের কোনো সুযোগই আসলে নাই। যদি আপনি নিয়ে থাকেন তাহলে অনেক বেশি সেটা আসলে লেন্দি হবে, এবং লেন্দি হলে সেটি আসলে সময় সাপেক্ষের সাথে সাথে সেটি আসলে আপনার অর্থনীতির প্রতিও একটি বার্ডেন হয়ে দাঁড়ায় মাননীয় স্পিকার। মানে স্পিকার, তাদের যে মূল প্রিমাইস, সেই প্রিমাইসটি আসলে চলে গেল। মানে স্পিকার, তারা আসলে বলে যে জনগণের সাথে যদি আমরা সম্পৃক্ততা না রাখতে পারি, তাহলে আমাদের কোনোভাবেই আসলে এই যে জিনিসগুলো রয়েছে বা সংস্কার রয়েছে, সেটি আসলে ওয়ার্ক করে না। মানে স্পিকার দেখেন, আপনি যখন বলবেন যে জনগণের সম্পৃক্ততার জায়গায় আসলে কোনটা, জনগণের সাথে যখন একদম ডিরেক্ট কনফ্লিক্ট, তার যে মৌলিক অধিকারগুলো রয়েছে, আপনার অর্থনৈতিক খাতে কোনটা আসলে বেশি জরুরি, আপনার কি বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া প্রয়োজন কি প্রয়োজন না, এটি যখন আপনি জনগণের হাতে তুলে দিবেন, তখন আসলে আপনার ওয়ার্ল্ডে সমস্যাটা দাঁড়ায় মাননীয় স্পিকার। মানে স্পিকার, পুরো ডিবেটটাতে আসলে আমরা এই জায়গা থেকে করার চেষ্টা করেছি যে আপনার যখন আপনি বিশেষজ্ঞদের মতামতের চাইতে জনগণের মূল্যায়নটা বেশি করতেছেন, তখন আপনার ওই যে রং ডিসিশনগুলো রয়েছে, সেই রং ডিসিশনটা আসলে বেশি নেওয়ার সুযোগ হয়, এবং সেটা যখন আপনি এই কম্পারেটিভলি বেশি নেবেন রং ডিসিশন, তখন আপনার ওয়ার্ল্ডে আসলে ওই যে আপনার ওয়ার্ল্ডটা আসলে কম্পারেটিভলি ওর্স কেসে আসলে চলে যায়। সুতরাং যেহেতু আমাদের ওয়ার্ল্ডে যদি কোনো কনফ্লিক্ট থেকেও থাকে, বা জনগণের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে যে যদিও আমরা ওই মতামতটা নেওয়ার সুযোগ পাই না, তবুও আমরা আপনাদের ওয়ার্ল্ড কেসের চাইতে আমরা বেটার অবস্থানে পজিশন করি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী দলীয় নেতাকে। এই পর্যায়ে সরকারি দলের মন্ত্রী যুক্তি খণ্ডন করবেন, মন্ত্রীকে সুযোগ দিচ্ছে। প্রথমত সরকারের উপর বিশ্বাস রাখার জন্য অনেক বেশি ধন্যবাদ, কিন্তু সমস্যা হচ্ছে সরকারের উপর বিশ্বাস রেখে বাইরে থেকে ঋণ এনে আপনি শুধুমাত্র আরএনজি সেক্টরে ঢালতেছেন আপনাদের বিশেষজ্ঞর কথা অনুসারে, যে আপনি এখান থেকে এই আরএনজি সেক্টরকে আরো বড় বানাবেন, যে এখানে আপনারা অনেক ধরনের শিল্প, কাঁচামালের শিল্প অথবা রপ্তানি শিল্প, যেখানে অনেক ধরনের পণ্যর চাহিদা রয়েছে, সেগুলোতে আপনি কোনো ধরনের ইনভেস্টমেন্ট করেন না। কারণ এই কারণে আপনি আপনাদের বিশেষজ্ঞদের কথা প্রেফার করেন, বা বিশেষজ্ঞদের তথ্য উপাত্তকে প্রেফার করেন, যে আপনি আরএনজি সেক্টর থেকে অনেক বেশি করবেন। এর জন্য কাঁচামালের শিল্প বা চামড়া শিল্প বলেন, ট্যানারি শিল্প বলেন, এটা আজ পর্যন্ত এখনো কোনো প্রায়োরিটি পায় নাই। এখান থেকে যে লেদারের যে জুতা, ব্যাগ, এই জায়গা থেকে এত বড় মার্কেট, এই মার্কেটটা আজ পর্যন্ত কখনো বৃদ্ধি পায়
হয় না, শুধুমাত্র আপনাদের বিশেষজ্ঞদের মতামতকে প্রায়োরিটি দিচ্ছেন। আপনার জনগণের যে চাহিদা, জনগণের যে তথ্য উপাত্তগুলা বা জনগণের যে প্রেফারেন্স গুলা তৃণমূল থেকে ইয়া করতে পারেন। এখন তাদের প্রশ্ন হচ্ছে যে এগুলা তথ্য উপাত্ত করতে অনেক সময় লেগে যাবে, মানুষ কোথায়? বাংলাদেশে বা যে কোনো দেশে এনজিও বিদ্যমান, যে প্রত্যেকটা সেক্টরের জন্য, শিক্ষার জন্য, জেন্ডার ডিসক্রিমিনেশনের জন্য অথবা এডুকেশনের জন্য, সবগুলা বিষয়ের জন্য, অর্থনীতি সেক্টরের জন্য, পলিসির জন্য সেন্ট্রাল ফর ডায়ালগ, জাগো ফাউন্ডেশনের মতো জিনিসগুলা বিদ্যমান বলে আজ আপনার এখানে তৃণমূল পর্যায়ে তারা মানুষের কাছে অনেক বেশি পৌঁছায়। তার মানে বিরোধী দলের এই কনসার্নের জায়গাটা কখনো যৌক্তিকই না। দ্বিতীয়ত তাদের সময় সাপেক্ষে জায়গা। আমরা মনে করি সংস্কার তখনই কার্যকর হয়, যে সংস্কার তখন কার্যকারী রূপ পায় যখন পলিসিগুলা বা সংস্কারটা জনগণের সাথে বা জনগণকে অনেক বেশি উপকারিতা দিচ্ছে। এটা যদি জনগণকে উপকারিতা না দেয়, আপনি যত কম সময়ের মধ্যে ইয়া করতে পারলেও এটা আপনাকে কখনো সমস্যা দিবে না, বা উল্টো এগুলো আপনার প্রজেক্টের মতো অস্থায়ী কাঠামোর মতো শুধুমাত্র পড়ে থাকবে বা জনগণ উপকারিতা দিতে পারে। এই সম্পূর্ণ বিতর্কে আমরা এটাই বোঝানোর চেষ্টা করেছি যে আপনার এই জনগণের মতামত গুলা না নেওয়ার কারণে, আপনার শুধুমাত্র এই প্রেফারেন্স গুলা না দেওয়ার কারণে জনগণ নিজে থেকে সম্পৃক্তই হতে চায় না। অলসো আপনার শুধুমাত্র বিশেষজ্ঞদের মতামতকে দেওয়ার কারণে বিশেষজ্ঞরা অধিকাংশ সময় তাদের আদর্শিক জায়গা থেকে বা আদর্শিক যে গবেষণা, ওই গবেষণার জায়গা থেকে তারা শুধুমাত্র তাদের ওই প্রজেক্ট গুলা বা রিসার্চের গুলা বাস্তবায়ন করার জন্য বা ওইভাবে তারা তথ্য উপাত্ত দেওয়ার চেষ্টা করে, যার কারণে কখনো সমস্যাগুলো সমাধান হয় না। এজন্য আমরা বলার চেষ্টা করতেছি যে আপনি যেই মুহূর্তে জনগণের মতামতকে গুরুত্ব প্রদানটা করবেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার জনগণগুলা নিজে থেকে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবে। জনগণ নিজে থেকে সে পলিসিগুলা বা সংস্কারের জায়গা থেকে নিজেদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করে এবং সেই পলিসিতে নিজে থেকেই সংস্কার করার চেষ্টা করবে। আমরা মনে করি ভিন্নতা বিদ্যমান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কিন্তু আমরা মনে করি এই ভিন্নতার মাঝেও কনভারসেশন গুলা বা পলিসি ডায়ালগ গুলা এখনো আমাদের দেশে চলমান বলে মানুষজন এখানে অংশগ্রহণ করে। শুধুমাত্র মানুষের এই তথ্য উপাত্তকে প্রায়োরিটি দেওয়া হয় না বলে মানুষ এখানে আগ্রহ বোধ করে। ধন্যবাদ। ধন্যবাদ সরকারি দলকে এবং একই সাথে বিরোধী দলকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের যে প্রদর্শনী বিতর্কের বিষয় ছিল, এই সংসদ মনে করে সংস্কার প্রক্রিয়ায় বিশেষজ্ঞ নয়, জনগণের মতামতের প্রতিফলন হওয়া জরুরি। জনগণকে এঙ্গেজ করা নিয়ে, গণতন্ত্র নিয়ে ছোট একটা গল্প আছে। গল্পটা মোটামুটি বড়ই, ছোট না। আমি সংক্ষেপে একটু বলি আপনাদের জানার জন্য, হয়তো আপনারা অনেকেই জানেন। একটু মডারেট করে বলছি যে একটা স্কুলে যে টিফিন দেয় না আমাদেরকে, সরকারি স্কুলে আমরা যারা পড়ালেখা করেছি তারা কিন্তু টিফিন দিয়েছে। তো টিফিনে মনে করেন একদিন থাকে সিঙ্গারা সমুচা, একদিন থাকে স্যান্ডউইচ, একদিন থাকে কলা ডিম, এরকম। তো ওই স্কুলটায় হচ্ছে আপনার সিঙ্গারা সমুচাটা বেশি দেয়, মানে সপ্তাহে 3 দিন সিঙ্গারা সমুচাটা, এবং এটা হচ্ছে 60 জন স্টুডেন্টের ভিতরে 20 জনের এটা খুব পছন্দ, কিন্তু বাকির এটা পছন্দ করে না। বাকিদের অন্য কারো স্যান্ডউইচ পছন্দ, কারো আপনার হচ্ছে ওই কলা ডিম পছন্দ। এখন এটা নিয়ে তারা একটু মুভমেন্ট চালালো যে এরকম হতে পারে না, এটা চেঞ্জ করতে হবে। কীরকম, যে আমরা 3 দিন সিঙ্গারা সমুচা খাবো না, এটা হইতে পারে না। তো ঠিক আছে, সবাই মিলে ভোটের আয়োজন, সবার মতামত নেওয়ার চেষ্টা চালানো হলো। ভোটে দেখা গেল শেষ পর্যন্ত ওই 20 জনই শুধুমাত্র সিঙ্গারা সমুচা সর্বোচ্চ ভোট পেয়েছে। বাকিরা কেউ ভোট দিয়েছে কলায়, কেউ ভোট দিয়েছে স্যান্ডউইচে। তো দিন শেষে জনগণের মতামতটা নেওয়া মানেই যে আপনি সঠিক সিদ্ধান্ত বা অধিকাংশ মানুষের মতামতের প্রতিফলন আপনি ঘটাতে পারবেন, সেটা কিন্তু নিশ্চয়তা নেই। সো গণতন্ত্রের সিস্টেমটা আসলে লুফসটা, এইটাই সবচেয়ে বড় লুফস এইটা, এবং জনগণের মতামত নেওয়ার ক্ষেত্রে এই ভয়টা থাকে। তো বিতর্কটা ছিল আপনাদের সংস্কার প্রক্রিয়ায় বিশেষজ্ঞ নয়, জনগণের মতামতের প্রতিফলন। উভয় দলই সুন্দর বক্তব্য দিয়েছেন, বাট নীতি বিতর্কের ক্ষেত্রে আমি দর্শক হিসেবে আরও বেশি কিছু প্রত্যাশা করছিলাম, যে কিছু একটা নীতি পাবো আমরা, জনগণের প্রতিফলন, এঙ্গেজমেন্টটা কীরকম হবে। কারণ এই নীতি সম্মেলনে আমরা আসছি, সবাই কিছু নীতি সম্পর্কে জানতে চাচ্ছিলাম। কিছু নীতি যদি থাকতো আমরা আরও খুশি হতাম।
কারণ হচ্ছে জনগণের মানে পাবলিক পার্টিসিপেশন, সিটিজেন্স পার্টিসিপেশন প্রত্যেকটা জায়গায় প্রায়োরিটি পায়। ইভেন ইফ আপনি যদি সমস্ত কমিশনগুলো, আপনারা বিতর্কগুলো মিস করেছেন, আপনারা যারা অডিয়েন্স আছেন আপনারাও তরুণ, অধিকাংশই আমার ছোট হবেন, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা, কারণ আপনারা হয়তো বা সামনে নীতির কোনো জায়গাগুলোতে যাবেন সে প্রত্যাশা করি। সো এই নীতি বা সংস্কার কমিশনগুলোকে যদি আপনার কথা চিন্তা করেন, প্রত্যেকটা কমিশনগুলো দেখবেন আপনারা পিপলস পার্টিসিপেশন বা আপনার পিপলস এঙ্গেজমেন্টের যে বিষয়টা আছে, সিটিজেন এঙ্গেজমেন্টের বিষয়টাকে কিন্তু তারা আটমোস্ট প্রায়োরিটি দিয়ে দেখেছে। তারা যেটা করেছে, প্রত্যেকটা সংস্কার কমিশন এক একটা গ্রুপ অফ পিপল নিয়ে বসেছে। সো বিশেষজ্ঞদের ক্ষেত্রে অপোজিশন যে আপনারা এই জিনিসগুলো অনেক মিস করেছেন ডিবেটে বলার ক্ষেত্রে, যে আপনি দেখেন আপনি যখন একটা কমিশন বা সংস্কার করছেন, সেই সংস্কারের আপনার উদ্দেশ্যটা কি, সেই কোন জায়গাটা গিয়ে দাঁড়ালেন। এই ধরেন নির্বাচন সংস্কার যে কমিশনটা, নির্বাচন কমিশন সংস্কার যেটা, সেটার ক্ষেত্রে কিন্তু দফায় দফায় বিভিন্ন গ্রুপের সাথে বসেছে, কখনো মিডিয়ার মানুষদের সাথে বসেছে, কখনো জেনারেল মানুষের স্টেক হোল্ডার কিছু গ্রুপ দিয়েছে, কখনো বিজনেস মানুষ মানে বিজনেস ম্যাগনেট যারা আছে বা কর্পোরেট ডিল যারা করে তাদের সাথে বসেছে। টোটালি একটা সিস্টেম। এবং এই যে বিতর্ক দুই দলের বিপক্ষে বললেও সরকারি দল যেমন এটা স্বীকার করে নিয়েছে আমরা আসলে বিশেষজ্ঞদের বাদ দিব না, অপোজিশনও বলছে আপনি যত যাই করেন না কেন, পিপলস এঙ্গেজমেন্ট নেন, সিটিজেন এঙ্গেজমেন্ট নেওয়ার পরেও আপনার ডিসিশন মেকিং করতে হবে কিন্তু আপনার বিশেষজ্ঞ দ্বারা। সো নীতি আসলে এটাই, আমরা এই দুই দল যে বিতর্ক করি না কেন, নীতি আমাদের ওটাই যে বিশেষজ্ঞ এবং জনগণের সহায়তা নিয়েই আমাদের সংস্কার কমিশনগুলো করতে হবে। এটা যেন ওই গত 15 বছরের মতো আবার কোনো ফেসিস্ট সরকার আমাদের হাতে উপহার না দেয় বা এমন কোনো কিছু না করে যেটা আসলে জনগণ চায় না। কিছু জিনিস জনগণ হয়তো বা স্যাক্রিফাইস করতে পারে, কিন্তু জনগণের পুরোপুরি বিরুদ্ধে গিয়ে কোনো পলিসি যেন নেওয়া না হয় সেই প্রত্যাশা আমরা করি। এবং সামনে নীতি সম্মেলনের যারা আছেন, যারা সামনে নীতি প্রণয়ন করবেন, তাদের কাছে একটি প্রত্যাশা সবার সাথে তাল মিলিয়ে এবং যুক্তিযুক্ত কোনো সমাধান আমরা সেদিকে যাব। অডিয়েন্স যারা আছেন তাদের হাতে কি একটা লাল কার্ড বা লাল কাগজ আছে? যে কোনো কালার, লাল কাগজ বা নীল কাগজ, সবুজ কাগজ যেটা বলা হয়, আছে কি আপনাদের হাতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখন আপনাদের, যেহেতু জনগণ সম্পৃক্ততার কথা বলা হয়েছে, আমরাও জনগণের বাইরে গিয়ে কাজ করব না। বিতর্ক আমরা একটু জনগণের ধারণাগুলো একটু নেওয়ার চেষ্টা করি। আজকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সরকারি দল হিসেবে এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করেছেন, এই সংসদ মনে করে সংস্কার প্রক্রিয়ায় বিশেষজ্ঞ নয়, জনগণের মতামতের প্রতিফলন হওয়া জরুরি। এই সংসদে প্রস্তাবটা কি গৃহীত হওয়ার মতো কিনা আপনারা মনে করেন কিনা? যারা মতো মনে করেন তারা একটু লাল বাদে অন্য যে কোনো কাগজ শো করেন, সবুজ হলে ভালো। আমরা একটু আপনাদের এঙ্গেজমেন্টগুলো দেখি, আপনাদের ধারণা কি? আসলেই কি জনগণের মতামতের প্রতিফলন বেশি গুরুত্ব দেওয়া উচিত কিনা? সবুজে 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7, 8, 9, 10, 11, 12 জন, 13 জন হচ্ছে সবুজের পক্ষে দাঁড়িয়েছেন। তা তারা মনে করেন যে যখন আমরা কোনো একটা এমন একটা দ্বিধাদ্বন্দ্বের জায়গায় পৌঁছাবো যে বিশেষজ্ঞের মতামত নয়, সেটা তাদের মতামত অনুযায়ী দেশের জন্য ক্ষতি হলেও জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে। আর যারা মনে করেন না, একটু হাত তুলেন তো বা দেখান যে যারা মনে করেন যে আসলে সব জায়গায় জনগণের মতামত প্রাধান্য দেওয়ার কিছু নাই, যে বিষয়ে বিশেষজ্ঞ তার মতামতটা দেশের স্বার্থের জন্য ভালো, সেটাই বিবেচনা করা উচিত। কয়জন মনে করেন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 জন। আর কেউ আছেন? 11, আর কেউ একজন 12, ওই করার একজন 13। মানে লাকিলি না আনলাকিলি জানি না, আপনাদের ভিতরে কি আগে থেকে আপনারা মানে বুদ্ধি পরামর্শ করে আসছেন কিনা? গভর্নমেন্টও 13, অপোনেন্টও 13। মানে এটা কিন্তু আমি সামনে কাউন্ট করে নিলাম, স্বচ্ছতা জবাব দিতে নিশ্চিত করলাম। তো এই জায়গাটায় দাঁড়িয়ে তার মানে আমরা সবাই একমত যে আসলে আমাদের সংস্কার প্রক্রিয়ার বিশেষজ্ঞ এবং জনগণ দুটোই আমাদের দরকার। আমরা আসলে কৃতজ্ঞ, আপনাদের সামনে অল্প কিছু হলেও আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এখানে হয়তো অনেকেই বিতর্ক করেন না বা বিতর্কের সাথে সম্পৃক্ত না, বাট এটা একটা সংসদীয় বিতর্কের, বাংলাদেশ সংসদে যে আলোচনা হয় বা আমরা সেটাই প্রত্যাশা করি যে বাংলাদেশের সংসদে এইরকম সহমর্মিতা এবং অন্য দলকে সম্মান দেওয়ার যে
নীতিটা সেটা থাকবে। সবার কাছে প্রত্যাশা থাকবে আপনারা নীতি সম্মেলন থেকে এমন কিছু নিয়ে যান যাতে নিজেরাই ভবিষ্যতে নীতি প্রণয়ন করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি, সংসদের এখানে মুলতবি ঘোষণা করছি। ধন্যবাদ।